ফেসবুক মেসেঞ্জার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার হয়নি এমন মেয়ে বোধহয় আমাদের দেশে কমই আছে। এরপরেও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তা দিন দিন বেড়েই যাচ্ছে। ইন্টারনেট জগৎ দিন দিন বিভীষিকাময় হয়ে উঠছে নারীর জন্যেও। পরিচিত অপরিচিত সব পুরুষই যেন নারীকে হয়রানি অপদস্থ করার জন্য বসে থাকে এই মাধ্যমে। এই ধরনের বিভিন্ন ফাঁদে পা দিয়ে ধর্ষণ এবং খুনও হতে হয়েছে অনেক মেয়েকে। আবার অনেকেই লোকলজ্জার ভয়ে চুপ করে যান। ইন্টারনেট জগতে নারীর নিরাপত্তার বিষয়টি আলোচনা করতে আমাদের আজকের প্রতিসংলাপ আপনাদের সঙ্গে আছে আমি শবনম ফেরদৌসী। আসুন অতিথিদের সঙ্গে পরিচিত হই। আজকে সঙ্গে যুক্ত আছেন কাজী মুস্তাফিজ, প্রতিষ্ঠাতা সভাপতি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। সঙ্গে আরও আছেন খন্দকার ফারজানা রহমান, সহকারী অধ্যাপক, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরও আছেন তানজিয়া খানম, কম্পিউটার প্রকৌশলী। আপনাদেরকে আমন্ত্রণ আজকের প্রতিসংলাপে। আমরা একটু সেন্সিটিভ ইস্যু নিয়ে আলোচনা করছি, কারণ এই নিয়ে হয়তো অনেক নারী কথাও বলতে চান না, মুখ খুলতেও চান না। এই জন্য আমরা তানজিয়াকে আজকে আমাদের মাঝে পেয়েছি, যে তার একটু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাই। তখন আমি প্রথম ফেসবুক ইউজ করা শুরু করেছি। আমার প্রোফাইলের ইনফরমেশন, আমার প্রোফাইলের পিকচার সব কিছু নকল করে, একটা না বেশ কয়েকটা আইডি খুলেছে, এবং ওই সব আইডি থেকে বিভিন্ন অশ্লীল ছবি, ভিডিও এসব প্রচার করা শুরু করেছে। এবং এগুলো দেখছিল আমার ফ্রেন্ড লিস্টে যারা, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা, এদের কাছে এগুলো শেয়ার চলে গেছে। এবং প্রথমে তো আমি এটা বুঝতে পারিনি, ওই আইডি থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তারপরে আমি বুঝতে পারলাম যে কেউ একজন এই কাজটা করতেছে। কেউ কি কমপ্লেইন করেছিল আপনার ফ্রেন্ডরা যে এরকম তোমার কাছ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসছে? হ্যাঁ, আমার কিছু বান্ধবী, আত্মীয় স্বজন এরা আমাকে বলতেছে যে এটা কে, এটা কি তুমি এসব কেন করতেছো? তখন মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গেল, আমি কি করব, কোথায় যাব, এই বিষয়ে আমি কিভাবে বলবো যে এটা আমি না। আমি অনেক চেষ্টা করলাম যে বের করার জন্য কে করেছে। আর এ ধরনের ঘটনা আমি মনে করতাম যে হয়তো বা সেলিব্রিটি টাইপের কেউ থাকলে, অনেক পরিচিত কেউ থাকলে এ ধরনের মানুষের সাথে হয়তো বা ঘটতে পারে, কিন্তু আমি তো সেরকম কেউ না। অনলাইনে ঘাটাঘাটি শুরু করলাম যে কিভাবে এর প্রতিকার পাওয়া যায়। তেমন কিছু না পেয়ে আমি প্রথমে গিয়েছিলাম পুলিশের কাছে গিয়েছিলাম। তো ওদের কাছে যাওয়ার পর ওরা এটা বুঝতেই পারলো না যে এটা কি ধরনের অপরাধ। কত সালের ঘটনা? 2013 সালের ঘটনা, বেশ অনেক সময় আগে। তখন এই ধরনের অপরাধ সম্পর্কে কেউ তেমন জানেই না, পুলিশরাও জানে না, সাধারণ মানুষও জানে না। আপনি কি ফেসবুকে কমপ্লেইন করেছিলেন? হ্যাঁ, ফেসবুকে আমি পরে কমপ্লেইন করেছিলাম। প্রথমে আমি সার্চ দিয়ে জানতে পারলাম যে এই ধরনের ঘটনা ঘটলে ফেসবুকের কাছে করা যায়। তো প্রথম কিছু আইডি আমি কমপ্লেইন করার পরে ওরা ব্লক করে দিয়েছিল, কিন্তু আমি একটার পর একটা নতুন আইডি খুলছিলি। বিভিন্ন আইডি থেকে তখন আমাকে মেসেজ পাঠানো আরম্ভ করলো, আমাকে বাজে মেসেজ পাঠানো আরম্ভ করলো, আমাকে হুমকি দিতে আরম্ভ করলো। তখন তো মানসিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। পুলিশের কাছে যাওয়ার পরে ওরা তো বুঝতেই পারলো না। তো ওখানে একজন লোক ছিল, উনি আসছিল পুলিশের কাছে কোনো একটা কাজে, বিটিআরসি থেকে। আচ্ছা, বিটিআরসি থেকে লোক ছিল। উনি হঠাৎ করে আমার কথা শুনে বললো যে এই ধরনের অপরাধ তো ওরা কিছু দেখাশোনা করে, ওদের কাছে কমপ্লেন করা যায়। তো ওনার কাছ থেকে আমি ফোন নাম্বার নিয়ে, অ্যাড্রেস নিয়ে, তো আমি তখন বিটিআরসিতেও যোগাযোগ করলাম, ওনাদের কাছে ইমেল দিলাম। তারপরে একজনের ফোন নাম্বার পেয়ে আমি তাকে ফোন দিলাম। তো উনি আমাকে বললো আমাকে ইমেল করেন, আর যেসব আইডি আছে ওদের স্ক্রিনশট নিয়ে সব আমার কাছে পাঠাতে। তারপর আমাকে একদিন দেখা করতে বললেন, আমি সব গেলাম ওনার কাছে। তারপরে তখন আসলে এইসব অপরাধ সম্পর্কে খুব কমপ্লেন যেত না বা কেউ সচেতন ছিল না বলে, তো ওরাও আমাকে বললো যে এখন আমাদের কাছে প্রযুক্তিটা আসে নাই যে কে কি এটা মানে আইডেন্টিফাই করার মতো প্রযুক্তিটা তখন আসেনি আমাদের কাছে। তখন প্রতিকার হিসেবে না আমাকে কিছু বললো যে কিছুদিন আপনি অফ রাখেন, ডিঅ্যাক্টিভেট করে রাখেন, আর কিছুদিন আপনার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে বলে রাখেন যে আমার ফেক আইডি খোলা হয়েছে, এই ধরনের কোনো মেসেজ পেলে একটু মনে করবা যে এটা আমি না, অন্য কেউ। ফারজানা, আপনার কাছে আসি যদি, যে এটা কারা করে, মানে এটা কি পুরুষরাই করে? এবং যে পুরুষরা আসলে নারীকে মুখোমুখি কিছু বলতে পারে না, তারা কি এই ধরনের কাজ করেই আনন্দ পায় কিনা? সমস্যাটা কোথায়? আচ্ছা, সেটা হচ্ছে দেখেন, আইসিটি সেক্টর যখন বাংলাদেশে ডেভেলপ করে, আমরা খুব
পজিটিভলি আসলে এই ডেভেলপমেন্টটাকে অ্যাকসেপ্ট করেছি। আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বলেছে যে আইসিটি যে ফ্লো অফ ইনফরমেশন সেটা আমাদের দেশে বাড়ছে, এখন সবার হাতে মোবাইল, ইন্টারনেট ইউজ করছি। কিন্তু এই ইন্টারনেট ইউজার ফ্রেন্ডলি হিসেবে কতজন ইউজ করে সেটার কিন্তু আসলে কোনো রেশিও নাই। যেমন বিআরটিসির একটা পরিসংখ্যান মতে প্রায় 86 মিলিয়ন মানুষ আমাদের দেশে এখন ইন্টারনেট ইউজ করছে, মোবাইল এবং কম্পিউটারে, এবং তার মধ্যে হচ্ছে 1/3 হচ্ছে মহিলা। আচ্ছা, এখন মহিলাকে যদি আপনি জিজ্ঞেস করেন স্পেসিফিকলি কেন আসলে মহিলার টার্গেটেড হচ্ছে, দেখুন এটা তার খুব হিস্ট্রিক্যালি ট্র্যাডিশনালি আমরা কিন্তু মহিলাদেরকে বিভিন্নভাবে টার্গেট করি, হ্যারাস করি। আমি সরি টু সে, আমাদের বাংলাদেশে যদি আপনি স্ল্যাং ইউজ করে কেউ, একজন পুরুষকে স্ল্যাং ইউজ করেও যদি অপদস্থ করে সেটাও কিন্তু একজন নারীকে নিয়ে। সুতরাং নারীকে তার যে ইমেজ সেটাকে সবসময় নারীর চেস্টিটি, নারীর বডি, নারীর ভালনারেবিলিটি এগুলো নিয়ে আসলে সবসময় নারীকে টার্গেট করা হয়। আর এছাড়াও হচ্ছে নারীরা কেন আসলে সহজে টার্গেট হচ্ছে, কারণ আমার পার্সোনালি যেটা মনে হয় সচেতনতা ওভাবে তখনও বিল্ড আপ করেননি। সো একটা মহিলার বা একটা নারীর এই অসচেতন অবস্থাকে কেন্দ্র করে আমার ধারণা কিছু গ্রুপের, কিছু মানসিক বিকারগ্রস্ত পুরুষ এই ধরনের কাজগুলো করে। মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই যে কোন কোন বিষয়কে আমরা সাইবার ক্রাইম বলবো? ধন্যবাদ। সাইবার ক্রাইম বিষয়টা আসলে প্রযুক্তি আমরা যেভাবে এত বেশি ব্যবহার করছি, আগে আমরা ঘুম থেকে ওঠার পরে দাঁত মাজতাম, এখন কিন্তু নোটিফিকেশন চেক করি, মেসেজ চেক করি। প্রযুক্তিটা এতভাবে জড়িয়ে গেছে যে আমাদের সাইবার সচেতনতার বিষয়টা খাওয়া দাওয়ার মতো হয়ে গেছে। আমি যেরকম খাওয়া ছাড়া বাঁচি না, আমার প্রত্যেকটা কাজের সঙ্গে প্রযুক্তি জড়িয়ে আছে এবং প্রত্যেকটা কাজের সঙ্গে ক্রাইম হতে পারে। আমি স্মার্টফোন ব্যবহার করছি, আমি যে এখানে আসছি এটা একটা ট্রেস আছে, আমার স্মার্টফোনে ট্রেস থাকছে, আমি কোথায় আছি চেক ইন, আমি কি অপরাধ করতে গেছি না ভালো কাজে গেছি। আমার প্রত্যেকটা কাজের সঙ্গে যখন প্রযুক্তির ছোঁয়া আছে, প্রত্যেকটা জায়গায় আমার অপরাধ ঘটার আশঙ্কা আছে। আর যে আলোচনাটা করছিলেন নারী, কিন্তু আমাদের একটা গবেষণা আসছে গত বছর, আমরা এটা প্রকাশ করেছি, সেখানে দেখা যাচ্ছে যে ওভারঅল সব ধরনের ক্রাইম যেগুলো ঘটছে এর মধ্যে আপনার 51% নারী আর 49% পুরুষ। তার মানে শুধু নারীরা যে বেশি ভিকটিম হচ্ছে, একটু বেশি 51%, 1% বেশি দেখাচ্ছে, মানে পুরুষরাও কিন্তু সমান তালে বলা যায় যে ভিকটিম হচ্ছে। তানজিয়ার যে কেসটা দেখা যাচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে আমার বিভিন্ন ধরনের ছবি ব্যবহার করি, আমার প্রোফাইল পিকচার দিচ্ছি, আমি কোথায় কি খাচ্ছি, আমি কোন বন্ধুর সাথে ঘোরাফেরা করছি, কিন্তু আমরা যখন এইসব আমার দৈনন্দিন জীবনের যে তথ্যগুলো শেয়ার করছি, এগুলা দেখা যাচ্ছে এগুলা ব্যবহার করে আবার অপরাধ হচ্ছে। এখন আমি যখন শেয়ার করছি, আমি কিন্তু এটা মনে করছি না আমার কোন তথ্যটা উন্মুক্তভাবে সবার জন্য শেয়ার করা আমার উচিত। ক্রাইমটা ওই জায়গা থেকে, আমি যখন সোশ্যাল মিডিয়াতে আমি আমার তথ্য দিচ্ছি, আমার প্রাইভেসি সম্পর্কে আমার জ্ঞান থাকা উচিত। আমি যে তথ্যটা উন্মুক্ত করে দিচ্ছি সবার জন্য, এটার তো মিসইউজ হতে পারে। সো কী ধরনের মিসইউজ হতে পারে, এটার মধ্যে একটা এক্সাম্পল আমরা শুনলাম, এরকম বহু ধরনের হতে পারে। ধরুন আপনার প্রোফাইল ইউজ করে শুধু আপনাকে যে হয়রানি করছে তা না, আপনার প্রোফাইল ইউজ করে একটা অপরাধ কর্ম করতে পারে, সেটা আপনার ঘাড়ে আসতে পারে। সো আমাদের তথ্য সুরক্ষার বিষয়টা, বাংলাদেশের তথ্য সুরক্ষার কোনো আইন নেই এখনও, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সরকার প্রতি দাবি জানাচ্ছি। এটা খুব জরুরি যে আমার তথ্য কোথায় কে কীভাবে সংরক্ষণ করবে, কোন কাজে ব্যবহার করবে, আমার অনুমতি লাগবে সেখানে, এটা এনশিওর করতে হবে। আমরা এই জন্য কি বিচার ব্যবস্থা আছে সেটা আমরা পরে আলোচনায় জেনে নেব। একটু ছোট বিরতি নিয়ে ফিরতে হচ্ছে। দর্শক সঙ্গে থাকুন, দেখা হচ্ছে একটু পর। আপনারা আছেন প্রতি সংলাপে। আমরা আলোচনা করছিলাম অন্তর্জালে নারীর নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে। তানজিয়া, আপনার কাছে আসতে চাই। আসলে এটা আমার জানার একটা আগ্রহ যে তখন আপনার কি ধরনের মানসিক পরিস্থিতি তৈরি হয়েছিল যখন এটা শিকার হলেন? কারণ আমরা দেখি যে কিছু হলে আমাদের এখানে একটা মেয়েরা সুইসাইড করে ফেলে, কিংবা আপনার কি কোনো মানসিক চিকিৎসকেরও সাহায্য নিতে হয়েছিল কিনা সেই সময়টাতে? পরিবার সাপোর্ট করেছিল কিনা, নাকি পরিবারও আপনাকে কথা শুনিয়েছে? পরিবারকে ঠিক তখনই জানাইনি, কারণ তারা হয়তো বেশি টেনশন করবে এইসব নিয়ে। প্রথমে আমি আমার বন্ধু বান্ধবকে জানালাম, আমি আস্তে আস্তে পরিবারকে জানিয়েছি যাতে তারা টেনশন না করে। তো মোটামুটি কিছুদিন যাওয়ার পরে তারপর আমি নিজের থেকে মানসিকভাবে নিজেকে শক্ত করার চেষ্টা করলাম যে ভেঙে পড়লে চলবে না, ভেঙে পড়লে কোনো সলিউশন আসবে না, আমাকে কারো সাহায্য নিতে হবে।
তো আমি ওভাবে ভেঙে আসলে অনেকে যে সুইসাইড করে বা এরকম কিছু করে ওই টাইপের কিছু আমার আমি করিনি, অন্য কেউ হলে হয়তো বা করতো। মানে কি কি সামাজিক বাধার কিংবা সমস্যার সম্মুখীন হলেন আপনি এই ঘটনার পর, সেটা যদি আমার আত্মীয় স্বজনের কাছে, যাদের কাছে এই জিনিসগুলো ছড়িয়ে পড়েছিল তাদের কাছ থেকে তখন বিভিন্ন কথা শুনতে হয়েছে, যে তারা প্রথম দিকে মনে করেছে এটা হয়তো আমি তখন বলছে তুমি এই ধরনের কাজ কেন করতেছো। এই ক্ষতি কিভাবে পূরণ মানে করার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? কারণ যে হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে যায়, এমনকি ইদানিং দেখছি নারীদেরকে নিয়ে খুব ট্রলও হচ্ছে। একটি মেয়ে হয়তো এক ধরনের পোশাক পরেছে, সেই পোশাকটা নিয়ে ট্রল শুরু হয়ে গেল, এটাও তো এক ধরনের নির্যাতন, তাই না? অবশ্যই। ফলে এই নির্যাতনগুলো নিয়ে আসলে করবার কি আছে? অপরাধ থেকে আমি যদি বাঁচতে চাই, আমি যদি এখানে, তাহলে অপরাধটা আমার কিভাবে হচ্ছে এই দিক দিয়ে আমার সচেতন থাকা উচিত। কারণ আইন কি করবে, আদালত কি করবে, অপরাধ যদি প্রমাণিত হয় শাস্তি দেবে, কিন্তু আমি যে ক্ষতির শিকার হলাম সেটা তো আদালত পোষাতে পারবে না, পোষানোর সুযোগও নাই। ক্ষতি হওয়ার আগে আমাকে সচেতন থাকতে হবে যে আমি আসলে কেন এই ধরনের শিকার হচ্ছে, আমার ভুলটা কোন জায়গায়, সেই বিষয়গুলা মানে আপনি কি অপরাধীর থেকে যিনি ভিকটিম তার অ্যাওয়ারনেসের কথা বলতে চাইছেন? অবশ্যই অপরাধ তো অবশ্যই করেছে, শাস্তিযোগ্য অপরাধ, তার শাস্তি পাওয়া উচিত, অবশ্যই সেটা আমরা বলছি, কিন্তু তার আগে হচ্ছে আমি যদি সচেতন থাকি তাহলে আমি আর ভিকটিম হব না। ফারজানা কি বলেন? কারণ এটা তো আমি অপরাধী হব আবার আমাকেই মানে আমি ভিকটিম হব আবার আমাকেই সচেতন হতে হবে। একটা ক্রাইম যদি প্রিভেনশন করতে চান সোসাইটিতে, দুটা উপায় আছে। একটা হচ্ছে ক্রাইমটা হওয়ার আগে আপনি কিভাবে আসলে ক্রাইমটার রেটটা কমিয়ে আনতে পারেন। হ্যাঁ, কারণ ক্রাইমটা যদি হয়ে যায় আনফরচুনেটলি, তখন তো আপনি বলতে পারবেন না যে ক্রাইমটা কমাতে পারছে না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই অপরাধীকে শাস্তি দিতে হবে। এখন অ্যাওয়ারনেস বিল্ডিং অবশ্যই দরকার, বিকজ আমরা যেটা করি সাধারণ জীবনে, হয়তো আমিও অনেক সময় করি, আমি যেমন সাইন আউট না করে অনেক সময় দেখা যাচ্ছে একটা পাবলিক ল্যাপটপ থেকে, আমার ইউনিভার্সিটি ল্যাপটপ থেকে বের হয়ে যাচ্ছি। সো এরকম অনেক বিষয় আছে যেগুলো আসলে অ্যাওয়ারনেস বিল্ড আপের দরকার আছে। কিন্তু একই সাথে হচ্ছে সমাজে যদি আপনি একটা অপরাধকে কমিয়ে আনতে চান, দেয়ার শুড বি অ্যান ল এনফোর্সিং মেকানিজম। সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে কি কি আইন আমাদের জন্য আছে বাংলাদেশে? আমাদের দেশে আসলে এখন বর্তমানে যেটা হচ্ছে যে তিনটা এরিয়া আছে যারা আসলে সাইবার ক্রাইমটা অ্যাড্রেস করে। একটা হচ্ছে বিটিআরসি, যেটা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ড আছে, যেটা তারা একটা উপায়ে তারা বিভিন্ন ধরনের কমপ্লেইন্ট এন্টারটেইন করে। আরেকটা হচ্ছে আপনার যেটা আমাদের বাংলাদেশ পুলিশ করে। বাংলাদেশ পুলিশের বর্তমানে দুটো উইং আছে, একটা হচ্ছে সিআইডির, যেটা সিআইডি সাইবার সেল, এবং সেখানে কিন্তু বাইরের অনেক এক্সপার্ট আছেন যারা কোরিয়া থেকে এসে আমাদের এখনকার যারা সিআইডির অফিসিয়াল আছে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন। একই সাথে হচ্ছে ডিএমপিতে, এটা খুব রিসেন্টলি গত বছর খোলা হয়েছে, ডিএমপিতে একটা ফুল ফ্লেজেড সাইবার টিম আছে যারা হচ্ছে ডিবির বর্তমান বিল্ডিংটাতে বসেন, এবং তারা কিন্তু এই ধরনের কমপ্লেন্টগুলো এন্টারটেইন করেন। এখন জিনিসটা হচ্ছে কি দেখেন, একটা বড় সমস্যা হচ্ছে যদি পারপিট্রেটর, যে আপনার সাইবার ক্রাইম ঘটাচ্ছে সে যদি দেশের বাইরে থাকে, এটা কিন্তু আপনার আইডেন্টিফাই করা খুবই টাফ। কারণ দেশের বাইরে তাকে এনে আপনি ইচ্ছা করলেই তাকে শাস্তি দিতে পারবে না। সেই ক্ষেত্রে কিন্তু সচেতনতা, আপনার ভিকটিমকে যদি ভিকটিম যে পোটেনশিয়াল ভিকটিম সে যদি আগে থেকে সচেতন থাকে, সাইবার ক্রাইমটা কিন্তু ঘটার সম্ভাবনা কম। কিন্তু কি শাস্তির বিধান আছে? শাস্তির যে বিধানগুলো আছে, আমাদের দুটো অ্যাক্ট বর্তমানে আছে, যেটা হচ্ছে পিওরলি নারীদের এগেইনস্টে যে সাইবার ক্রাইমগুলো সেগুলোকে অ্যাড্রেস করা। একটা হচ্ছে ডিজিটাল সিকিউরিটিস অ্যাক্ট, যেটা গত বছর হয়েছে, যদিও অনেক সমালোচনার মুখে পড়েছে একটা, তারপর এটা পাস হয়েছে। আরেকটা হচ্ছে পর্নোগ্রাফি অ্যাক্ট 2012। সো এই দুটো অ্যাক্টে আসলে যেখানে বলা হয়েছে যে আপনি যদি কারো কম্পিউটার থেকে কোনো ইনফরমেশন নেন তাকে না জানিয়ে, সেটাও একটা অপরাধ হবে, যেটা শাস্তি হচ্ছে 3 বছর আছে। যদি আপনার ছবি, অবসিন ছবি, আপনার ছবি ডিস্টোর্টেড করে, আপনার ইমেজ চেঞ্জ করে যদি কোনো ধরনের পর্নোগ্রাফি করা হয়, সেটার শাস্তি কিন্তু অনেক বেশি, প্রায় 5 বছর। একই সাথে যদি কোনো শিশুকে ব্যবহার করে করা হয়, সেটার শাস্তি 12 বছর। এবং আমি একটু ওনার সাথে অ্যাড করতে চাই, দেখেন যেটা হচ্ছে যে শুধুমাত্র এখানে কিন্তু আপনার শাস্তি দেওয়া হচ্ছে সেটা না, ভিকটিমের এই সমস্যাটার কারণে তো ভিকটিমের মানসিক যে ক্ষতিপূরণ হচ্ছে সেটা যতটুকু সম্ভব পুষিয়ে নেওয়ার জন্য এখানে বিভিন্ন পরিমাণ 2 লাখ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত, যেখানে হ্যাকিং এর বিষয় আছে, 1 কোটি টাকা পর্যন্ত সেখানে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। তবে সমস্যাটাকে আমরা আসলে আইনগুলো তো জানি না, যার কারণে অনেকে আবার যেটা হচ্ছে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে মামলা করা, একটা ভেজাল, এই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলার জন্য তারা কিন্তু সাইবার যে ট্রাইব্যুনাল, যেটা খুবই দক্ষতার সাথে আমি বলবো গত 6 বছরে কাজ
করেছে তাদের 6 বছরের প্রায় 7,000 মামলার মধ্যে তারা 35% মামলার অলরেডি জাজমেন্ট দিয়ে দিয়েছে। সুতরাং তারাও কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করছে। কিন্তু মানুষ জানে না এবং যায় না। এবং যেটা হচ্ছে কি পুলিশের কাছে যাব, এটা এক ধরনের স্টিগমা, তো থানায় যাওয়া আমাদের বাংলাদেশের মানুষের ওই মেন্টালিটি থেকে মেবি আমরা এখনো বের হতে পারিনি। আর যেটা হচ্ছে পুলিশেরও একটা বিষয় থাকে, যেহেতু নারী তার খুব গোপন ছবি দেখাচ্ছে, হয়তো যে ছবিটাতে ডিস্টর্টেড ইমেজ করা হয়েছে বা অনলাইন অ্যাবিউজ করা হয়েছে, সো নারীরাও আসলে এগিয়ে যেতে চায় না যে পুলিশের কাছে গিয়ে আমি একটা ফর্মাল মেকানিজমের মাধ্যমে আমার সমস্যাটা সমাধান করি, কারণ সেখানে আরেকটা হ্যাজবেন্ডের সম্ভাবনা অবশ্যই থাকে। আমরা ফিরছি একটা ছোট বিরতি নিয়ে, দর্শক সঙ্গে থাকুন, দেখা হচ্ছে একটু পর। আছেন প্রতি সংলাপে, কথা বলছিলাম অন্তর্জালে নারী নিরাপত্তা প্রসঙ্গ নিয়ে। তানজি, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে একটি পরিসংখ্যানে যে 18 থেকে 30 বছর বয়সী বাংলাদেশি নারীরাই বেশি সাইবার ক্রাইম বলি কিংবা যৌন নির্যাতনের শিকার হয়। কিভাবে আপনার মনে হয়, আপনার অভিজ্ঞতা থেকে, যে কি করলে এই শিকারটা কম হবে কিংবা প্রতিহত করা যাবে? অবশ্যই এখানে প্রথমেই আসবে সচেতনতার কথা। বেশিরভাগ নারীরাই, বেশিরভাগ ব্যবহারকারী সচেতন না। আমি যেমন ছিলাম না প্রথমে। সাধারণত মানুষ যারা করে যে অপরিচিত মানুষকে না জেনে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো, অপরিচিত মানুষ যে কারো কাছ থেকে, আমরা অ্যাড করে নিই। তারপরে আমার ইনফরমেশনগুলো, আমরা তথ্যগুলো প্রতিদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সবগুলো আমরা পোস্ট দিচ্ছি এবং সেটা পাবলিক অথবা সব ফ্রেন্ডের জন্য সবাই দেখতে পাচ্ছে, যে কেউ যে কোনো জায়গা থেকে দেখতে পাচ্ছে আমি কোথায় যাচ্ছি, এরপরে কোথায় যাব, আমি কোথায় থাকি, কি করি, মানে সব এখন সব পাবলিক হয়ে গেছে। এখন মোটামুটি প্রাইভেসি নাই বললেই চলে। এই জিনিসগুলো সচেতন হতে হবে আমাদের। আমরা তো প্রযুক্তি যুগে, আপনি বলতে চাচ্ছেন যে আমার এত প্রাইভেট বিষয় শেয়ার না করলেও চলে? হ্যাঁ, পাশে কোনো অপরিচিত মানুষ বসলে আমরা কোথাও, আমরা তো তাকে যে বলতে যাব না আমার ব্যক্তিগত বিষয়, আমার ঘরের বিষয়, আমি কি করি না করি। ফেসবুক বা সোশ্যাল মিডিয়া তো অপরিচিত জায়গা, তাদের সাথে আমি কেন আমার ব্যক্তিগত জিনিস তাদেরকে জানাবো? এই বিষয়ে সচেতন হতে হবে। অপরিচিত কারোর সাথে নিজের তথ্য মেসেজের মাধ্যমে বা আমার ছবি আমি শেয়ার করব না, এই জিনিসগুলো জানতে হবে। এই বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে। প্রযুক্তি যুগে এখন আমরা প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে পারি না। আরেকটা বিষয় তো খুবই হয়, যে প্রশ্নটা আমরা আসলে এখন তুলিনি, সেটা হচ্ছে যে ফেসবুকের মাধ্যমে আমরা দেখছি এখন প্রচুর সম্পর্ক তৈরি হচ্ছে, প্রেম হচ্ছে, এমনকি বিয়েও হয়ে যাচ্ছে, এবং একই সাথে হার্ট ব্রেকিং এর ঘটনাও ঘটছে। মানে ফেসবুকের মাধ্যমে প্রেম হয়েছে, তারপর দেখা যাচ্ছে এটা প্রতারক। এই ঘটনাটাও তো বেশি ঘটছে। সেই ক্ষেত্রে করণীয় কি মুস্তাফিজ আপনার কাছে যদি? আসলে আমি একটা অপরিচিত মানুষের সঙ্গে যখন যোগাযোগ করছি, যখন একটা তথ্য চাওয়া হচ্ছে আমার সম্পর্কে জানার, আমি আসলে কি করছি আমার এটা প্রতিটা মুহূর্তে আমার স্মরণ রাখা উচিত। আমি কার সঙ্গে যোগাযোগ করছি, সেই লোকটা কে, তার তথ্য কতটা বিশ্বস্ত। কিন্তু এরকম হয় যে সে হয়তো আমার কমন ফ্রেন্ড, মিউচুয়াল ফ্রেন্ড, তাই না? মানে মিউচুয়াল ফ্রেন্ডের ফ্রেন্ড, সেই ক্ষেত্রে হয়তো মানে এত পরিচিত গণ্ডি, তারপর দেখা যায় যে না, সেখানে প্রতারণার ঘটনা ঘটছে। অপরিচিত বন্ধু যারা ফেসবুকে, তাদেরকে বলা হচ্ছে শত্রুর চেয়েও ভয়ঙ্কর। আচ্ছা, সো অপরিচিত মানুষদের আমাদের সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করা একদমই উচিত নয়, কারণ আমি জানি না কে কোন অপরিচিত মানুষ আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। তাহলে আবার এটা সোশ্যাল মিডিয়া কিভাবে বলবো, এটা আসলে সমস্যা। তো এটা আসলে 5000 বন্ধু রাখার অপশনও দেয়া আছে না, সেটা আসলে প্রকৃত বন্ধু আসলে কজন হতে পারে? মনের মতো মানুষ আমার সোশ্যাল মিডিয়া আসলে আমি কাদের সাথে কানেক্ট থাকবো? যারা আমার কাছের মানুষ, বিশ্বস্ত মানুষ, তাদের সঙ্গে আমি সুখ দুঃখ শেয়ার করব, সেই মানুষগুলোর সঙ্গে কানেক্ট থাকা উচিত। আমি এমন কারোর সঙ্গে কানেক্ট থাকা উচিত না যে আমার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের সংগঠন কি করে থাকে আসলে এই ধরনের ক্রাইম এড়ানোর জন্য? মানুষকে, আমি নিজেও একজন ভিকটিম। আমি যখন ভিকটিম হয়েছি, এরপর থেকে আমার মানসিক অবস্থাটা এত পর্যায়ে চলে গেছে, কারণ আমি যার হাতে ইন্টারনেট ব্যবহার শিখেছি তার হাতে আমি ভিকটিম হয়েছি। আচ্ছা, তারপর আমার মনে হলো শুধু আমি না, এরকম আরো মানুষ হচ্ছে আমার চারপাশে। কি করেছিল সে? আমার প্রথমে আমার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট হ্যাক করেছে। সেখানে 2010 সালে একটা মডেলের পর্নো ভিডিও লিক হয়েছে, আপনারা জানেন। সেই ভিডিওটা আমার প্রোফাইলে ছেড়ে দিয়েছে। তারপর দেখা যাচ্ছে আমার জুনিয়র
সিনিয়র অনেকে তো আমার সঙ্গে যুক্ত আছে, এক একজন এক এক মন্তব্য, সবাই ভাবছে আমি করছি। তো এইভাবে তখন যে মানসিক অবস্থাটা বলে লিখে ব্যাখ্যা করে বোঝানোর মতো আসলে নয়। সো যার মানসিক অবস্থাটা সেই বুঝে। এই জন্য এটা যতটা না সম্পদের ক্ষতি, তার চেয়ে বেশি মানসিক যন্ত্রণা। তারপর আমার মনে হলো যে না, আসলে এটা সচেতনতার বাইরে কোনো ওষুধ নাই। সচেতনতা যদি না থাকে, আসলে আমার যে মানসিক যন্ত্রণাটা আমি শিকার হচ্ছি, আমার সিকিউরিটি সেটিংসে আমি সচেতন ছিলাম না, আমার প্রাইভেসি সেটিংসে আমি সচেতন ছিলাম না, আমি একটা জিনিস ব্যবহার করছি, এটা আমি আসলে আমার ডিভাইস ছাড়া কোথায় যে ইউজ করা অনুচিত সেটা আমি জানতাম না। আমার ডিভাইস ছাড়া কোথাও আমি লগ ইন করাও আমার জন্য অনিরাপদ, প্রত্যেকটা ইউজারের জন্য অনিরাপদ। আমরা যে কোনো জায়গায় কম্পিউটার পাই, ইন্টারনেট কানেকশন পাই, বসে যাই, লগ ইন করি, এটা একদম অনিরাপদ। আমার পাসওয়ার্ড সেখানে সেভ হয়ে যাচ্ছে, আমার ইউজার নেম সেখানে থেকে যাচ্ছে, আমার যে কাজগুলো করছে সবগুলো কাজের ওখানে হিস্ট্রি থেকে যাচ্ছে। সো এটা একদমই উচিত নয়। তারপরে যখন ক্রাইমের শিকার হয়, আমাদের কাছে যখন ভিকটিমরা আসে, আমরা যখন বলি আপনি একটু পুলিশের কাছে যান, কমপ্লেন করেন, মানুষ যেতে চায় না। যেতে না চাওয়ার একটা কারণ আছে, পুলিশ সম্পর্কে একটা ভীতি আমাদের সমাজে আছে যে আমি আবার পুলিশের কাছে যাব, আবার ওখানে টাকা দিতে হবে আমাকে, নানা প্রসেস, এত কিছু। মানুষ তখন ভয়, আর না আমি আসলে ওখানে যেতে চাই না, আপনারা কিছু একটা করে দেন। তখন আমরা বলি যে না, আসলে আমরা এভাবে একটা অপরাধ যখন ঘটে যায় তখন আমরা এটা হ্যান্ডেল করা আমরা উচিত মনে করি না, কারণ আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি না। এটা যখন হয়ে যাবে তখন আইনি প্রক্রিয়া আপনাকে যেতে হবে, কিন্তু মানুষ সেখানেও যায় না। সাইবার ক্রাইমে আপনারা আইনি কোনো সহায়তা দান করেন না? না, আমরা পরামর্শ দেই আপনার কি করা উচিত আইনিভাবে, সেই বিষয়ে পরামর্শ দেই। দেখা যাচ্ছে সাইবার ক্রাইমের ক্ষেত্রে কিন্তু একটা বড় সুবিধা আছে, এটা কিন্তু আপনার টেকনোলজির একটা ট্রেস থেকে যাচ্ছে। অপরাধটা যে করছে, যে ডিভাইসটা দিয়ে করছে, এখন ডিজিটাল ফরেন্সিক বলা, একটা মেডিকেল ফরেন্সিক জেনারেলি হয় মেডিকেল কলেজ হাসপাতালে, আমরা জানি। এর বাইরে যেটা হচ্ছে ডিজিটাল ফরেন্সিক, ডিজিটাল ডিভাইসের ফরেন্সিক করা, ডিজিটাল ডিভাইসের ময়নাতদন্ত করা হয়। এটা হচ্ছে যে একটা ডিভাইস দিয়ে যখন ক্রাইম হয়, সেটা যদি অপরাধী ভেঙে গুড়ে যদি আগুনে পুড়িয়েও ফেলে তবুও থেকে যাবে, পোড়ানোর পরেও সেখান থেকে চিপ থেকে আপনার যে কি কাজ করেছে রিপোর্ট বের করা যাবে। সো মানুষ সচেতন না যে মানুষ রিপোর্ট করে না, রিপোর্ট করা উচিত। কারণ সে যদি কোনো না কোনোভাবে জানে যেটা কে করেছে, ওই ব্যক্তি সম্পর্কে যদি তথ্য ঠিকমতো দিতে পারে, পুলিশ চাইলে এটি সম্ভব যে তাকে ট্রেস করে তার অপরাধের প্রমাণ বের করা। কিন্তু আমরা সচেতন না, আমরা রিপোর্টই করতে চাই না। ধন্যবাদ ফারজানা। আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আসলে যেটুকু আইন আছে তা যথেষ্ট কিনা বাংলাদেশে সাইবার ক্রাইম নিরাপত্তার ক্ষেত্রে? আমার মতে আসলে যেটা আধুনিক যে আইনগুলো হচ্ছে সেগুলো যথেষ্ট, কিন্তু সমস্যাটা কি আমরা সেগুলো আসলে এনফোর্সমেন্টের ক্ষেত্রে গিয়ে আমরা সেগুলো এনফোর্স করি না। এখন যে হচ্ছে ধরেন পারপিট্রেটর, সে যদি পলিটিক্যালি বায়াসড হয়, সে যদি পলিটিক্যালি ছত্রছায়া থাকে, সে যদি প্রভাব প্রতিপত্তি খাটিয়ে বিভিন্নভাবে অপরাধ থেকে ছুটে যেতে পারে, তখন কিন্তু স্বাভাবিকভাবে ভিকটিমের আর কোনো সাপোর্ট থাকে না। সুতরাং আইন যেটা আছে আমি বলবো 2018 এবং 2012, এছাড়াও কিন্তু অনেক বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আইন আছে, ডিএমপি নিজস্ব আইন আছে, বিটিআরসি নিজস্ব আইন আছে, সেখানেও কিন্তু বিভিন্ন সময় ছোট ছোট করে বলা হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের মধ্যে সচেতনতা, আর আমরা আমাদের যে অ্যাভেলেবল মেকানিজমগুলো আছে সেগুলো আমরা অ্যাড্রেস করতে চাই না, সেগুলো আমরা ইউজ করতে চাই না। যেমন বিআরটিসির কিন্তু একটা হেল্পলাইন নাম্বার আছে, যেখানে আপনি তৎক্ষণাৎ আপনার প্রবলেমটা সম্পর্কে বলতে পারবেন। বিআরটিসি বিটিআরসি সেটা আপনার আইডেন্টিফাই করতে পারবে আপনার মোবাইলটা, বা যে ইউজ করে আইপি অ্যাড্রেস ইউজ করেছে সেই মোবাইলটা এখন কোথায় আছে, বা তার পরিচয় মোবাইলের নাম্বারের মাধ্যমে, তার পরিচয় বিভিন্ন টেলিফোন কোম্পানির মাধ্যমে বের করতে পারবে। সুতরাং যে অ্যাভেলেবল যে মেকানিজমগুলো আছে, আমার মনে হয় সেগুলো হাইলি যদি আমরা ইউজ করতে পারি, তাহলে সাইবার ক্রাইমের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। আপনাকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের প্রতি সংলাপে অংশ নেবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে।